independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. সালের ২৫শে মার্চের গণহত্যার পরদিন চট্টগ্রামের এই বেতার কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। আর এর ঠিক এক সপ্তাহ পরে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা সূর্য সেন ও প্রীতিলতার রক্তে ধোয়া চট্টগ্রামে বাঙালি নিধন শুরু করে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কিন্তু চিটাগাং একটু ভিন্ন। বাংলাদেশে তো পাকিস্তানের প্রথম সব অকুপাই করে ফেলেছিল, চিটাগাং কিন্তু সেটা হয় নাই। প্রথম বিহারি এবং ফজল কাদের চৌধুরী এই দুজনই বাঙালি হত্যাযজ্ঞে সমানভাবে পার্টিসিপেট করছে। এটা এপ্রিল মাসের ৪-৫ তারিখ থেকে শুরু হয়েছে। এভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু চট্টগ্রাম শহরে এই দুই বাহিনীর অত্যাচার, ফজল কাদের চৌধুরী বাহিনী যেটা নায়ক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বিহারিরা, এরা এপ্রিলের পরেই কিন্তু ম্যান কিলিংয়ে চলে গেছে। দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জ, এই লেনেই থাকতেন মতিলাল চৌধুরী। একাত্তরের ৪ এপ্রিল তার বাড়িতে এসেছিলেন রাউজানের আধারমানি গ্রামের অরবিন্দ সহ আরও কয়েকজন। রাত ৯টার দিকে তারা যখন কথা বলছিলেন তখন খবর পেয়ে সালাউদ্দিন কাদেরের অনুগত পাকিস্তানি সেনারা বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে যায় গুডসিতে। ইতোমধ্যেই সাকার বাসভবনটি নির্যাতন কেন্দ্রে পরিণত হয়েছিল। পাঞ্জাবিরা মতি চৌধুরীকে, সতীশ চৌধুরীকে ধরে নিয়ে গেছে। আমরা দোকানের ফাঁক দিয়ে দেখছি। বাড়ি কিন্তু রাউজান, সে রাউজানে যায় এবং ১৩ এপ্রিল থেকে ওখানে রাউজানে গিয়ে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাউজানের প্রায় ১০০ খানেকের উপর বিভিন্ন পাড়ায় পাড়ায় নতুন সিংহসহ প্রায় ১০০ খানেকের উপরে মানুষকে হত্যা করা হয়েছে এবং এটার নেতৃত্বে উনি ছিলেন। চট্টগ্রামের সবচাইতে ভয়াবহ হত্যাকাণ্ডটি সংঘটিত হয় মধ্য এপ্রিলে রাউজানে। ১৩ এপ্রিল মধ্য গহিরা গ্রাম, ভোরে এ হত্যাকাণ্ডের শুরু এবং দিন শেষে ৬৯ পাড়ায় এ হত্যাকাণ্ডের শেষ। রাউজানের মধ্য গহিরা গ্রামে তখনও ভোরের আমেজ কাটেনি। পরদিন ছিল চৈত্র সংক্রান্তি। যুদ্ধের মধ্যেও তারই প্রস্তুতি চলছিল। এরই মধ্যে মাখনলাল শর্মার বাড়িতে এসে হাজির হন সালাউদ্দিন কাদের চৌধুরী, সঙ্গে হানাদার পাকিস্তানি সৈন্য। তার নির্দেশ মতো সৈন্যরা বাড়ির মানুষদের বাইরে এনে উঠোনে দাঁড় করায়। এরপর গুলি, মৃত্যু হয় ৬ জনের। সেনাবাহিনীরা আসে ঘর থেকে এখান থেকে বাড়ি করে আনছে। বাড়ি করে আনার পর আমার মা, ভাই, বোন সবকে এখানে লাইন করে দিচ্ছে। আর এদিকে আমার কাকা কাকি এরা এদেরকে লাইন করেছে। আমরা দুই ভাই এখানে ছিলাম। এখন এই দিক থেকে দেখা যায় আমার মা, ভাই, বোন এদেরকে গুলি করে ভাই বাগিনাদেরকে গুলি করে ফেলেছে। আর এইদিকে আমার কাকা গুলি খাওয়ার পর একজন উইন্ডেড, একজন মারা গেছে। আমার মার ফ্যাটের ওইখানে গুলি লাগে, ভিতর থেকে আড়ে ভরে বাইরে গেছে। এদেরকে দেখি আমি এখানে ভয়ে অজ্ঞানেই পড়ে গেছি।
তো আজ আর তিন কথা তো মনে তো নাই এত তিন কথা পূর্ণ না কথা তিন উনার গোদ্বারা গিয়ে গিয়ে পয় বেলা কইল গোদ্বারা গিয়ে গোদ্বারা আর গাইতে আসলাম আর গাইতে থাকুন দিন আবার আসি আইয়ার ইতারা খদ্দে মালা আসিন ফুরিতে আইব না মাছি ফেন ফেনা বেন বেনা ঋণ কন কেনে আবি তো জিয়ন মরা গাড়ি ফেলা দিয়ে দিয়া থাইবে ঘর টানের এইবার শিষ্য কইনি পারে ডাক্তার না পারে বুদ্ধ না পারে মাথা তালু দিয়ে ব্যান্ডেজ কইনি পারে ইনের অভাব এই বিপদে মরে যাবে এবার 2-3 মাস থাকি এই বিপদ মরে যাবে মধ্য গহিরায় হত্যাকাণ্ড চালানোর পর সকাল 9টায় পাকিস্তানি সৈন্যরা গিয়ে হাজির হয় কুণ্ডেশ্বরী ভবনে। ঘাতকদের টার্গেট ছিল এই প্রতিষ্ঠানটির মালিক নতুন চন্দ্র সিংহ। পরোপকারী এই মানুষটি যুদ্ধ শুরুর পর শত শত মানুষকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এমনকি সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষককেও আশ্রয় দিয়েছিলেন। এই পরোপকারী তার জন্য কাল হয়েছিল। প্রতিবেশীরা ভারতে পালিয়ে গেলেও তিনি যাননি, বরং বলেছিলেন, আমার দেশ, মরতে হয় এখানেই মরব। হানাদাররা তাকে নিজের দেশেই হত্যা করে। 13ই এপ্রিল সকালবেলা পাকিস্তান আর্মিরা আমাদের বাড়িতে এসছে, দুবার এসছে। ওরা বালুচ রেজিমেন্টের আর্মি, ওরা বাবার সঙ্গে আলাপ আলোচনার পরে ওরা চলে গেছিল। থার্ড টাইম সালাউদ্দিন, সে তখন অনারারি রাজাকারের ক্যাপ্টেন ছিল নাকি, উনি ওদের সঙ্গে এসছে। উনি এসে বললেন ওই আর্মিদের যে না, এখানে ইন্ডিয়ান আর্মি এসছে, এখান থেকেই সমস্ত পাকিস্তানকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, ওনাকে মারতে হবে। তারপরে বাবাকে তো ব্রাশ ফায়ার হলো, ব্রাশ ফায়ারের পরে উনি পড়ে গেলেন। এইটুকু আমরা আসার পরে শুনলাম। নতুন চন্দ্র সিংহকে হত্যার পর হানাদাররা উপস্থিত হয় হিন্দু প্রধান জগৎ মল্ল পাড়ায়। সেখানে শান্তি সভার নাম করে হিন্দু নরনারীদের জড়ো করা হয় বিকাশ চৌধুরীর বাড়ির আঙিনায়। সেখানে সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে পাক সেনারা প্রথমে জড়ো হওয়াদের অকথ্য ভাষায় গাল দেয়, এরপর ব্রাশ ফায়ার। এখানে মারা যান 36 জন। এই ঘটনায় গুরুতর আহত হন জ্যোৎস্নাবালা। সেই ঘটনার কথা বলতে গিয়ে এখনো শিউরে ওঠেন তিনি। ঘটনাটা স্বামী দামি নামাইছে না, বসে যে গুলি হয়েছে না, এটা ঘরে ঘরে গেলে মানুষ নিলে নিলে বেগুন শান্তি মিটিং করতে হয়েছে বলে ওই তো বেগুনের বুয়াইয়া মারে। আর এর মধ্যে 22-23 জন মাঝি ইয়ান দিছে। তারপর আরো ফাঁকা থেকে মাঝে না গুলি গুলি বন্ধু কাইনে যাবা গুলি নয় না তো বেলা দিয়ে দেখে খোঁজ দেখি বা আর এখান দিয়ে তারপর ওই বাজিয়ে দুপুরিয়ে মাঝে বেগুন সর্বত সত্যি জানা হতো মানুষ মাঝে। দিনভর মধ্য গহিরা, কুণ্ডেশ্বরী ও জগৎমল্ল পাড়ায় হত্যাযজ্ঞ চালানোর পর ওই দিন বিকেলে সাকার নেতৃত্বে হানাদাররা উপস্থিত হয় 69 পাড়ায়। এখানেও শান্তি মিটিংয়ের নাম করে হিন্দু নরনারীদের হাজির করা হয় ক্ষিতীশ মহাজনের বাড়ির পুকুর পাড়ে। এরপর নির্বিচারে গুলি চালায় ঘাতকরা। মৃত্যু হয় 68 জনের। একদিন পর পুকুর পাড়েই মাটি চাপা দেয়া হয় তাদের। গতকানিয়ার মাগিয়ে আর কি দেখুন ইয়ানিয়ার মাগিয়ে হবে এই হতালে জিজ্ঞেস আমি হন্য আর ওর জিজ্ঞেস তো আমি হন্য আমার স্বামী হইলে আমার স্বামী তখন মারা মারি গেলে গুলি মারি আর তো আর 3 দিন পরে না এটা এই গাতাই দিয়ে
আমার বাবা, আমার বড় ভাই এবং আমার পাড়া প্রতিবেশী এবং আরও আগত থেকে যারা ওই বাইরে থেকে আসছে এদেরকেও ধরে নিয়ে এসে 68 জনের এখানে এই পুকুরের এই পাড়ে বসে মারানো হয়। একদিন পর যখন পুকুর টুকুরের এই যে বিভিন্ন গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে এসে ওখানে মাটির চাপা দিয়ে এইদেরকে দিয়েই আমাদের সামনে একটা জোর আছে, জোরের মধ্যে বড় গর্ত করে ওখানে এই লাশগুলি ওখানে রেখে, এইটা আরও গভীর ছিল, এইখানে জোরের মধ্যে দিয়ে গর্ত করে দিয়ে এইখানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।